গড, দেখ দেখ, এই যুগেও কেউ এমন লক্কর ঝক্কর সাইকেল নিয়ে কলেজে আসে নাকি? সিরিয়াসলি, ও তো আমাদের কলেজের আভিজাত্যটাই একদম ধুলোয় মিশিয়ে দিচ্ছে। পোশাকের চাকচিক্য দিয়ে হয়তো ভিড়ে চেনা যায়, কিন্তু মানুষের সত্যিকার পরিচয় পাওয়া যায় তার নীরবতায় আর তার মেধায়। আমরা কি মানুষকে সত্যিই তার মন দিয়ে বিচার করি, নাকি তার বাইরের চাকচিক্য দিয়ে? শিলং শহরের সবথেকে অহংকারী মেয়ে অনন্যা, যার কাছে আভিজাত্য ভানেই ছিল দামি গাড়ি আর ব্র্যান্ডেড পোশাক। কলেজের গেটে পুরনো নীল সাইকেল নিয়ে আসা আকাশকে সে দিনের পর দিন সবার সামনে অপমান করেছে, তাকে গরিব ফটিচার বলে তুচ্ছ-তাচ্ছিল্য করেছে। অনন্যা জানত না, এই সাধারণ পোশাকের আড়ালে আকাশ আসলে এক বিশেষ উদ্দেশ্যে নিজের পরিচয় লুকিয়ে রেখেছিল। কিন্তু ঠিক 5 দিন পর কলেজের সেই অ্যানুয়াল ফেস্টে যখন একটি রাজকীয় কালো লিমুজিন এসে থামল এবং অনন্যার নিজের বাবা, শহরের প্রভাবশালী শিল্পপতি, সম্মানের সাথে সেই সাইকেলওয়ালা ছেলেটির সামনে হাত জোড় করে নত হলেন, তখন অনন্যার পায়ের তলার মাটি সরে গেল। কে এই আকাশ? কেন সে নিজের পরিচয় লুকিয়ে সাইকেল নিয়ে কলেজে আসত? আর অনন্যার সেই চূর্ণ হওয়া অহংকার তাকে শেষ পর্যন্ত কি শিক্ষা দিল? গল্পের প্রতিটি মোড় আজ আপনাকে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেবে যে আমিরি বা আভিজাত্য পোশাকে নয়, বরং চিন্তা আর মনে থাকে। পুরো সত্যটি জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। গল্পের ক্লাইম্যাক্সটি আপনার মনুষ্যত্বকে নাড়িয়ে দেবে। তাই শুরু করার আগে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন আর কমেন্টে জানাতে ভুলবেন না আপনারা যে কোথা থেকে ভিডিওটি শুনছেন। চলুন শুরু করা যাক সেই হৃদয়স্পর্শী গল্প। বন্ধুরা, দুপুর ঠিক 3টে বাজছিল। শিলং শহরে অবস্থিত কলেজের ছুটি হওয়ার সময় হয়েছিল এবং গেটের দিকে ভিড় বাড়ছিল। সবার আগে হাঁটছিল অনন্যা রায়চৌধুরী, 20 বছরের সুন্দরী, ধনী এবং ভেতর থেকে অত্যন্ত অহংকারী। হাঁটতে হাঁটতে সে ফোন লাগালো, পাপা, খুব ক্লান্ত হয়ে গেছি, তাড়াতাড়ি চলে আসুন। ওপাশ থেকে তার বাবা অশোক রায়চৌধুরী বললেন, ব্যাস পৌঁছে যাচ্ছি বেটা, কিছু মিনিটের মধ্যেই। একটি চকচকে সিলভার BMW গেটের সামনে এসে থামল। সবার নজর কারটির ওপর আটকে গেল। অশোক রায়চৌধুরী বাইরে বেরোলেন এবং অনন্যার দিকে এগোতে লাগলেন, কিন্তু তার নজর হঠাৎ বাম দিকে আটকে গেল। সেখানে একটি পুরনো নীল সাইকেলে এক যুবক ধীরে ধীরে কলেজ থেকে বাইরে বেরোচ্ছিল। কুর্তা জিন্স পরা, পুরনো ব্যাগ, কিন্তু চেহারায় এক অদ্ভুত শান্ত চমক। সেই ছেলেটি ছিল আকাশ সিনহা। অশোক তাকে চিনতে পারা মাত্রই তার চেহারা বদলে যায়। তিনি তৎক্ষণাৎ তার দিকে এগিয়ে যান, যেন কিছু বলতে চান, হয়তো প্রণামও করতে চান, কিন্তু আকাশ হালকা হাত তুলে তাকে থামিয়ে দেয়। সে নিজের চোখ দিয়ে ইশারা করে, এখন নয়, কাউকেই যেন জানতে না দেওয়া হয়। অশোক তৎক্ষণাৎ থেমে যান এবং এমনভাবে ঘুরে যান যেন তিনি তাকে চেনেনই না। অনন্যা এই দৃশ্য দেখছিল ঠিকই, কিন্তু সে বুঝতে পারল না কেন তার বাবা হঠাৎ থেমে গেলেন। তার এই বিষয়ে বিন্দুমাত্র ধারণা ছিল না যে এই সাধারণ দেখতে ছেলেটি তার বাবার জন্য কতটা বিশেষ। তার কাছে তো সে ছিল কেবল এক গরিব সাইকেল চালানো ছেলে। অনন্যা তাচ্ছিল্য করে বলল, পাপা, এ সেই ছেলেটাই না যে আমাদের ক্লাসে পড়ে? অদ্ভুত লাগে না ওকে সাইকেল নিয়ে আসতে দেখে? অশোক শুধু হাসলেন। চলো, গাড়িতে বসো। অনন্যার মনে হলো পাপা হয়তো তার কথা শুনতে চাইছেন না। পরদিন ভোরে অনন্যা তার বোন ইশিকার সাথে তৈরি হচ্ছিল। সে ইতালি থেকে আনিয়ে রাখা সাদা ড্রেস পরল, ডায়মন্ড চোকার লাগালো এবং বলল, আজও আমি পুরো কলেজে ছেয়ে যাব। 2 বোন নিজেদের কালো বেন্টলে গাড়িতে কলেজে পৌঁছালো। গেটে নামতেই অনন্যা সানগ্লাস ঠিক করে চারদিকে তাকালো। তখনই সে দেখল আকাশ আবার সেই পুরনো সাইকেল নিয়ে আসছিল। সে হেসে ফেলল, ও গড, এই ছেলেটা সত্যি কলেজের শান কমিয়ে দেয়। তার গ্যাং প্রিয়া, অঙ্কিতা এবং তিথি সবাই হাসতে লাগলো, কিন্তু আকাশ একবারও তাদের দিকে তাকালো না। সে সাইকেল পার্ক করল, ব্যাগ তুলল এবং চুপচাপ ক্লাসের দিকে এগিয়ে গেল। তার এই শান্তি যেন অনন্যার অহংকারে আরও বিঁধতে লাগল। ক্লাসেও একই পরিবেশ রইল। অনন্যা কখনো ঘুরে তাকে দেখত, কখনো ফিসফিস করত, কখনো হাসত, কিন্তু আকাশ প্রতিবার শুধু নোটস লিখে যাচ্ছিল, একটি শব্দও না বলে, কোনো প্রতিক্রিয়া না দেখিয়ে। এটা আরও অদ্ভুত ছিল। ব্রেকের সময় আকাশ একটি গাছের নিচে বই পড়ছিল। তখনই অনন্যা এবং তার গ্যাং সেখানে পৌঁছালো। অনন্যা বলল, বই পড়ে কি হবে, কিছুটা ক্লাস ও আভিজাত্য শিখে নাও। আকাশ শান্ত হয়ে বই বন্ধ করল, তার দিকে তাকালো এবং বলল, ক্লাস জামা কাপড় দিয়ে নয়, চিন্তা দিয়ে হয়। এটি শুনে অনন্যা কিছু মুহূর্তের জন্য থেমে গেল, কিন্তু সে হাসিতে কথাটি উড়িয়ে দিল, আরে প্লিজ, ফিলসফি দিও না। ঠিক সেই সময় অনন্যার বন্ধু অর্ণব সেখানে এলো এবং বলল, অনন্যা, তুমি কাউকে তার পোশাক দিয়ে বিচার করো না। অনন্যা রাগে বলল, তুমি কে আমাকে বোঝানোর? অর্ণব চুপ হয়ে গেল এবং আকাশ ধীরে থেকে বলল, কখনো কখনো যারা সাধারণ দেখায় তারা ততটা সাধারণ হয় না। এই লাইনটি অনন্যার মাথায় গেঁথে গেল। সেই রাতে অনন্যা বারবার ভাবতে থাকল, আকাশ এত শান্ত কেন, সে সবসময় একা কেন থাকে, আর পাপা তাকে দেখে থেমে কেন গিয়েছিলেন?
সে জানত না যে পরবর্তীতে এই প্রশ্নগুলোই তার জীবন বদলে দেবে। পরের কয়েকদিন অনন্যার মাথায় আকাশকে নিয়ে এক অদ্ভুত অস্থিরতা হতে লাগল। সে দেখতে সাধারণ ছিল, পোশাকও সাধারণ ছিল, কিন্তু তার প্রতিটি উত্তরে এক গভীরতা ছিল যা অনন্যা বুঝতে পারছিল না। তার সবথেকে বেশি খচখচ করত আকাশ প্রতিটি তাচ্ছিল্য, হাসি ও মজার পরেও এত শান্ত কিভাবে থাকে। এই অস্থিরতার মাঝেই কলেজে একটি বড় ঘোষণা হলো। এই সেমিস্টারের সবথেকে বড় গ্রুপ প্রজেক্ট শুরু হতে চলেছে। সবাই লিস্টে নিজেদের নাম খুঁজছিল। অনন্যার পুরো ভরসা ছিল যে তার গ্রুপ সব থেকে সেরা হবে, কারণ সে নিজেকে অন্যদের থেকে শ্রেষ্ঠ মনে করত। কিন্তু যখনই সে লিস্ট দেখল, তার কপালে ভাঁজ পড়ল। তার এবং আকাশের নাম একই গ্রুপে ছিল। তার সাথে প্রিয়া, তিথি এবং অর্ণব ছিল। মিটিং শুরু হতেই অনন্যা বলল, এই প্রজেক্টের লিডার আমি থাকব, সবাই আমার কথা মানবে। তার নজর বিশেষভাবে আকাশের উপর ছিল, যেন সে তাকে আদেশ দিচ্ছে। আকাশ শুধু শান্তিতে মাথা নাড়ল। তার এই নিস্তব্ধতা অনন্যাকে আরও খেপিয়ে দিল। প্রজেক্টটি ছিল একটি টেক্সটাইল কোম্পানির মার্কেট প্ল্যানের ওপর। অনন্যা বলল, আমরা হাই ক্লাস ব্র্যান্ড বানাবো, দামি ডিজাইন, প্রিমিয়াম স্টাইল এবং শুধু রিচ ক্লায়েন্ট। আকাশ প্রথমবার বলতে চাইল, অনন্যা, ভারতের অর্ধেক জনসংখ্যা মিডল ক্লাস। আমরা যদি এমন প্রোডাক্ট বানাই যা সস্তা এবং স্টাইলিশ হবে, তবে বেশি চলবে। কিন্তু অনন্যা তাকে মাঝপথেই থামিয়ে দিল। তুমি বিজনেসের কি বোঝো? মিডল ক্লাস দিয়ে কোম্পানি চলে না। তোমার মতো গরিব ভটিচাররাই এমন ভাবতে পারে। আকাশ চুপ হয়ে গেল। সে জানত যে যতক্ষণ অনন্যা নিজে বদলাবে না, ততক্ষণ কাউকে বোঝানো বৃথা। পরবর্তী বেশ কয়েকদিন ধরে মিটিং হতে লাগল। অনন্যা হাই ফ্যাশনেই অনড় রইল, যখন আকাশ চুপচাপ নিজের অংশের কাজ করতে লাগল। সে তথ্য সংগ্রহ করত, মার্কেট ট্রেন্ড পড়ত, চার্ট বানাতো, কোনো আওয়াজ না করে, কাউকে কিছু না জানিয়ে। প্রেজেন্টেশনের দিন চলে এলো। পুরো অডিটোরিয়াম ছাত্র ও প্রফেসরে ঠাসা ছিল। অনন্যা অত্যন্ত স্টাইলিশ ড্রেস পরে এলো, যেন সে অনুষ্ঠানের স্টার। শুরু সে করল, কিন্তু তার কথাগুলো ছিল শুধু লোক দেখানো। দামি ডিজাইন, বড় স্টোর, গ্ল্যামারাস বিজ্ঞাপন। মানুষের মুখে বিশেষ কোনো প্রভাব দেখা গেল না। এরপর মঞ্চে এলো আকাশ। একদম সাধারণ শব্দে, কোনো আড়ম্বর ছাড়াই সে জানালো যে ভারতের সবথেকে বড় শক্তি হল মিডল ক্লাস মার্কেট। সে তথ্যের সাথে বোঝালো যে কিভাবে কম দামে স্টাইলিশ পণ্য দিলে কোম্পানির বিক্রি দ্বিগুণ নয়, 4 গুণ পর্যন্ত হতে পারে। সে এমন কথা বলল যা সরাসরি হৃদয়ে গেঁথে গেল। পুরো হল শান্ত হয়ে তার কথা শুনছিল। প্রফেসররা মাথা নাড়তে শুরু করলেন এবং প্রেজেন্টেশন শেষ হতেই অডিটোরিয়াম করতালিতে ফেটে পড়ল। প্রফেসর স্টেজে এসে বললেন, এই গ্রুপের প্রজেক্ট সবথেকে সেরা ছিল এবং আসল পরিশ্রম আকাশ করেছে। অনন্যার মুখ শুকিয়ে গেল। তার মনে হলো কেউ যেন তার অহংকারের দেওয়ালে সজোরে আঘাত করেছে। সে বিশ্বাসই করতে পারছিল না যে যে ছেলেটিকে সে সাইকেলওয়ালা বলে হাসত, সেই আজ পুরো কলেজের সামনে প্রশংসা কুড়াচ্ছে। সেই সন্ধ্যায় ক্যান্টিনের বাইরে আকাশ তার সাইকেলের কাছে দাঁড়িয়েছিল। অনন্যা তার সাথে দেখা করতে গেল, কিন্তু বলতে দ্বিধাবোধ করছিল। তারপর ধীরে থেকে বলল, তুমি এত শান্ত কিভাবে থাকো? তোমার মাথায় এত তেজ কাজ করে কিভাবে? তুমি সাধারণ দেখাচ্ছ না। আকাশ শুধু হাসল। অনন্যা, আমিরই পোশাকে নয়, চিন্তা দিয়ে হয়। এটি শুনে অনন্যা এক মুহূর্তের জন্য একেবারে চুপ হয়ে গেল। মনে হলো যেন কেউ তার আত্মার উপর হাত রেখেছে। সেই রাতে প্রথমবার তার মনে আকাশের নাম কোনো তাচ্ছিল্যের সাথে নয়, বরং একটি প্রশ্নের সাথে এলো। আকাশ, তুমি আসলে কে? তুমি এত আলাদা কেন? প্রজেক্টে জেতার পর আকাশ কলেজে আলোচনার সবথেকে বড় বিষয় হয়ে উঠল। প্রত্যেকে তার প্রশংসা করছিল। তার রিসার্চ, আত্মবিশ্বাস, চিন্তা সবকিছুই যেন এক উজ্জ্বল আলোর মতো মানুষের নজরে ছেয়ে গেল। কিন্তু এই ভিড়ে একটি মুখ ছিল যা সবথেকে বেশি বিভ্রান্ত ছিল, অনন্যা রায়চৌধুরী। অনন্যা নিজেকে জিজ্ঞেস করছিল, এটা কি সেই ছেলেটাই যাকে সে এত সাধারণ মনে করত, যাকে দেখে সে হাসত, যে পুরনো সাইকেলে আসত? প্রতিবার আকাশের শান্ত জবাব তাকে অস্বস্তিতে ফেলে দিত। তার মনে হতে শুরু করেছিল যে এই ছেলেটির মধ্যে এমন কিছু আছে যা সে বুঝতে পারছে না, অথবা হয়তো বুঝতে চাইছিল না। একদিন দুপুরে কলেজের লনে অনন্যা একাকী একটি বেঞ্চে বসেছিল এবং অজান্তেই তার চোখ আকাশকে খুঁজছিল। তখনই সে দেখল আকাশ গাছের নিচে বসে কিছু নোটস লিখছে। তার চেহারা সবসময়কার মতো শান্ত ছিল, যেন পৃথিবীর কোনো কোলাহল তাকে ছুঁতে পারে না। অনন্যা মনের অজান্তেই তার দিকে এগোতে লাগল। তার কদম থামছিল, আবার এগিয়েও যাচ্ছিল। সে কিছুটা দূরত্বে থামল এবং বলল, আকাশ, তোমায় একটা কথা জিজ্ঞেস করার ছিল। আকাশ কলম থামিয়ে তার দিকে তাকালো। জিজ্ঞেস করো। অনন্যা সংকোচের সাথে বলল,
তুমি সবসময় এত শান্ত কিভাবে থাকো? মানুষ তোমার মজা ওড়ায়, তোমাকে নিচু চোখে দেখে, তুমি কিছু বলো না কেন? আকাশ হালকা হাসল এবং বলল, কারণ আমি জানি যে মানুষ তোমাকে তোমার পোশাক, সাইকেল বা বাড়ি দিয়ে নয়, বরং তোমার সত্য দিয়ে চিনবে। আর সত্য বলার জন্য শোরগোলের প্রয়োজন হয় না। অনন্যা এই উত্তর শুনে কিছু সেকেন্ড কথা বলতে পারল না। সে অনুভব করল আকাশের মধ্যে সেই পরিপক্কতা ছিল, যা তার চারপাশের অন্য কোনো ছেলের মধ্যে নেই। কিন্তু যত বেশি বোধবুদ্ধি বাড়ছিল, ততই তার দ্বিধা আরও গভীর হচ্ছিল। সেই সন্ধ্যায় কলেজে অ্যানুয়াল ফেস্টের মিটিং ছিল। ফেস্টটি একটি বড় কোম্পানি দ্বারা স্পন্সর করা হতো এবং এবার স্পন্সর কোম্পানির মালিক নিজেই আসার কথা ছিল। স্টুডেন্টরা অত্যন্ত উৎসাহিত ছিল। নেতৃত্বের ভার সামলে অনন্যা বলল, এবার ফেস্ট সবথেকে দুর্দান্ত হতে হবে। কোম্পানির মালিক অনেক বড় মানুষ। সে বলছিল ঠিকই, কিন্তু তার মনে এক অদ্ভুত অস্থিরতা ছিল। কেন মনে হচ্ছে যে আকাশ ওই ফেস্ট নিয়ে অন্যরকম গম্ভীর? মিটিং শেষ হবার পর আকাশ চুপচাপ বাইরে বেরোল। অর্ণব তার কাছে এলো এবং বলল, ইয়ার, তুই আলাদা লেভেলের মানুষ, কিন্তু বল না তোর সত্যিটা কি? লোকে বলে তুই কোনো বড় ঘরের, কেউ কেউ বলে। আকাশ নিজের হাঁটার গতি না বদলে বলল, অর্ণব, সব সত্য সঠিক সময়ে প্রকাশ পায়। এখন শুধু এতটুকু জেনে রাখো যে আমি এখানে শিখতে এসেছি, লোক দেখাতে নয়। অর্ণব হাসল, আর এই কথাটাই তোকে সবার থেকে আলাদা বানায়। অন্যদিকে অনন্যা লুকিয়ে সব শুনছিল। তার মনে হাজার হাজার প্রশ্ন ভাসতে লাগল। সব সত্য সময়ে প্রকাশ পায়, এর মানে কি? আকাশ কি সত্যি অন্য কেউ? রাতে অনন্যা তার ঘরে বসেছিল। তার দামি ড্রেস, আতর আর গ্ল্যামারাস জীবন সব তুচ্ছ মনে হতে লাগল। সে নিজেকে জিজ্ঞেস করছিল, আমি এত ধনী, তবুও কেন এই ছেলেটার কাছে এমন কিছু আছে যা আমার মধ্যে নেই? কেন ওর কথা এত জোর আছে? কেন আমার পাপা ওকে দেখে থেমে গিয়েছিলেন? ও কে আসলে, কে? পরের দিন কলেজের মাঠ আজ আগের চেয়ে অনেক বেশি চমকাচ্ছিল। অ্যানুয়াল ফেস্টের দিন ছিল এবং চারদিকে চঞ্চলতা ছিল। লাল গালিচা বিছানো হয়েছিল, স্টেজ সাজানো হয়েছিল, মিডিয়ার ২-৩টি ক্যামেরাও চলে এসেছিল। সবাই এটাই অনুমান করছিল যে আজ যে প্রধান অতিথি আসার কথা, তিনি হয়তো এই শহরের বড় শিল্পপতিদের মধ্যে একজন হবেন। অনন্যাও তার গ্যাংয়ের সাথে সামনে দাঁড়িয়েছিল, নিজের চিরচেনা আত্মবিশ্বাসের সাথে। কিন্তু তার মনের এক কোণে আকাশকে ক্রমাগত খুঁজছিল। কিছুক্ষণ পরেই বাইরে থেকে গাড়ির আওয়াজ আসতে লাগল। নিরাপত্তা রক্ষীরা দরজার কাছে লাইনে দাঁড়িয়ে গেল। তখনই একটি দীর্ঘ চকচকে কালো লিমুজিন কলেজের গেট দিয়ে ভেতরে ঢুকল। তার টায়ারের শব্দ মানুষকে চুপ করিয়ে দিল। পুরো মাঠ হঠাৎ থমকে গেল। প্রতিটি চোখ সে গাড়ির ওপর আটকে ছিল। অনন্যার শ্বাসও দ্রুত হয়ে গেল। বাহ, এ কার? এটা তো আমার বাবার বিজনেস সার্কেলেও খুব কম মানুষের কাছে আছে। গাড়িটি ধীরে থেকে থামল। ড্রাইভার নামল এবং সম্মানের সাথে পেছনের দরজা খুলল। আর বাইরে কদম রাখলেন অশোক রায়চৌধুরী, অনন্যার বাবা। অনন্যা এবং ঈশিকা চমকে গেল। পাপা, আপনি? কিন্তু অশোক রায়চৌধুরী তাদের দিকে এলেন না। তিনি চুপচাপ গাড়ির পাশে দাঁড়িয়ে রইলেন, যেন অন্য কারোর আসার অপেক্ষা করছেন। ভিড়ের মধ্যে কানাঘুষো শুরু হল। যদি অশোক রায়চৌধুরী চিফ গেস্ট না হন, তবে আসল গেস্ট কে? এর চেয়েও বড় কেউ কি আসছে? অনন্যার বুক ধরফর করতে লাগল। এরপরই তৎক্ষণাৎ দ্বিতীয় গাড়ি এসে থামল। দরজা খুলল এবং বাইরে পা রাখল আকাশ সিনহা। হ্যাঁ, সেই আকাশ, সেই সাধারণ পোশাকে থাকা, সেই পুরনো সাইকেল চালানো সেই ছেলেটি, যাকে নিয়ে অনন্যা হাসাহাসি করত। কিন্তু আজ তার চালচলন, তার উপস্থিতি, তার দৃষ্টি, সবকিছু এক উজ্জ্বল শক্তি বহন করছিল। তার মুখ আজও শান্ত ছিল, কিন্তু সেই শান্তিতে এক রাজকীয় দাপট লুকিয়েছিল। পুরো ভিড় এক নিমেষে নিথর হয়ে গেল এবং পরের দৃশ্যটি যেন সবার আত্মা কাঁপিয়ে দিল। অশোক রায়চৌধুরী, যিনি শহরের নামী শিল্পপতি ছিলেন, আকাশের সামনে ঝুঁকে সম্মানে হাত জোড় করলেন। অনন্যার চোখ ছানা বড়া হয়ে গেল। পাপা, আপনি এই গরিবের সামনে ঝুঁকছেন কেন? এটা আকাশ? এটা কিভাবে সম্ভব? চারপাশে ফিসফিসানি শুরু হয়ে গেল। এটা কি সেই আকাশ? এ তো সিনহা গ্রুপের আসল মালিক। শুনেছি সে নিজের পরিচয় লুকিয়ে পড়াশোনা করছিল। অনন্যার কান যেন অবশ হয়ে গেল। সে এক পা পিছিয়ে গেল, যেন পায়ের নিচ থেকে মাটি সরে যাচ্ছে। ওদিকে অশোক রায় চৌধুরী আকাশকে নিচু স্বরে বললেন, আপনি আমাকে জানালেন না কেন যে আপনি আজ আসতে চলেছেন? আমি নিজে নিতে আসতাম। আকাশ সবসময়কার মতো শান্ত স্বরে বলল, আমি আপনাকে আগেও বলেছিলাম, এখন আমাকে কেউ চেনে না, এটাই ঠিক। আমাকে এখানে একজন স্টুডেন্টের মতো থাকতে হবে, কোনো মালিকের মতো নয়। এটি শুনে অনন্যার গায়ের লোম ঘাড়া হয়ে গেল। তার হৃৎস্পন্দন যেন ধক করে থেমে গেল। যে ছেলেটিকে সে সাইকেলওয়ালা বলে হাসত, যাকে সে গরিব মনে করত, সে আসলে ছিল সিনহা গ্রুপের তরুণ উত্তরাধিকারী আকাশ সিনহা।
অনন্যার চোখে জল এসে গেল। তার বুকে এক ভারী যন্ত্রণা উঠল, দৃষ্টতার, লজ্জার, অনুশোচনার। তার মনে পড়তে লাগলো সেই হাসি, সেই তাচ্ছিল্য, তার শব্দগুলো, আর সামনে দাঁড়িয়ে সেই ছেলেটি যার মর্যাদা আকাশ ছোঁয়া ছিল, তবুও যে কখনো তার উপর রাগ করেনি। স্টেজে পৌঁছে অ্যাঙ্কার ঘোষণা করলেন, দয়া করে স্বাগত জানান আমাদের চিফ গেস্ট সিনহা গ্রুপের ডিরেক্টর আকাশ সিনহাকে। করতালির গর্জন ভেসে এলো, কিন্তু অনন্যার মনে হলো তার বুক ভেঙে গেছে। সে নিজেকে জিজ্ঞেস করল, আমি এ কি করলাম? আমি কাকে নিচে দেখালাম? কে আসলে ছোট ছিল, সে না আমি? সে কাঁদতে চাইছিল, পালাতে চাইছিল, কিন্তু তার পা যেন সেখানেই জমে গিয়েছিল। আজ প্রথমবার সে সত্যিই বুঝতে পারল, মানুষ পোশাক দিয়ে নয়, হৃদয় দিয়ে বড় হয়। স্টেজে করতালি বাজছিল, কিন্তু অনন্যার কানে কিছু শোনা যাচ্ছিল না। তার বুক ধরফর করছিল এবং চোখের সামনে সেই দৃশ্যটি বারবার ঘটছিল। তার বাবা অশোক রায়চৌধুরীর আকাশের সামনে ঝুঁকে পড়া। যে ছেলেটিকে সে রোজ সাইকেলওয়ালা বলে মজা ওড়াত, আজ সেই এই পুরো কলেজের সবথেকে বড় নাম। তার মনে হলো কেউ যেন তার অহংকার এক নিমেষেই ভেঙে চুরমার করে দিয়েছে। অনুষ্ঠান শেষ হবার পর আকাশ স্টেজ থেকে নিচে নামল। মানুষ তাকে ঘিরে ধরল, কেউ হাত মেলাতে চায়, কেউ সেলফি, কেউ প্রশংসা। কিন্তু আকাশ সবাইকে শান্তভাবে উত্তর দিতে দিতে এগিয়ে গেল। তখনই অনন্যার সাহস সঞ্চার করে তার সামনে এসে দাঁড়াল। তার ঠোঁট কাঁপছিল, চোখ জলে ভরা ছিল। সে বলল, আকাশ, আমি কি তোমায় কিছু বলতে পারি? আকাশ থামল। প্রথমবার তার দৃষ্টি সরাসরি অনন্যার চোখের দিকে গেল। বলো। অনন্যার গলা ধরে এলো। আমি তোমাকে খুব ভুল বুঝেছি। আমি তোমার মজা উড়িয়েছি, তোমাকে ছোট ভেবেছি। আমি জানতাম না তুমি কে। আকাশ খুব শান্তস্বরে বলল, অনন্যা, আসল কথা এটা নয় যে তুমি আমার সত্য জানতে না। আসল কথা হলো, আমি যদি সত্যি সেই সাধারণ ছেলে হতাম, তবেও কি তোমার ব্যবহার অন্যরকম হতো? এই প্রশ্নটি অনন্যার হৃদয়ে তীরের মতো বিঁধল। তার চোখ থেকে জল পড়তে লাগল। সে মাথা নিচু করে নিল। না, হয়তো না। আর এটাই আমার সবথেকে বড় ভুল ছিল। আকাশ কিছু সময় চুপ থেকে বলল, আমি আমার পরিচয় এই জন্য লুকিয়েছিলাম যাতে বুঝতে পারি মানুষ মানুষকে কিভাবে দেখে, নাম দিয়ে নাকি ব্যবহার দিয়ে। আজ আমি উত্তর পেয়ে গেছি। অনন্যা কাঁদতে কাঁদতে বলল, আমাকে ক্ষমা করে দাও, আমি বদলাতে চাই, সত্যি। আকাশ তার দিকে তাকালো। তার চোখে কোনো রাগ ছিল না, শুধু সত্য ছিল। ক্ষমা শব্দ দিয়ে নয়, পরিবর্তন দিয়ে প্রমাণিত হয়। যদি তুমি সত্যি বদলাতে চাও, তবে এটাই সবথেকে বড় কথা। সেই দিনের পর অনন্যা বদলাতে শুরু করল। সে এখন কাউকে তার পোশাক বা মর্যাদা দিয়ে বিচার করত না। সেই মেয়েটি যে কখনো তাচ্ছিল্য করত, এখন চুপচাপ শুনতে শিখছে। আর আকাশ, সে আবার সেই সাদামাটা জীবনে থাকা মানুষ হয়ে গেল। লিমুজিনের বদলে কখনো কখনো সেই পুরনো সাইকেল, সেই শান্ত হাসি, সেই গভীর চিন্তা। একদিন সন্ধ্যায় কলেজের সিঁড়িতে দাঁড়িয়ে অনন্যা বলল, আজ আমি বুঝতে পারলাম যে আমিরই অর্থাৎ ধনী হওয়া টাকায় নয়, চিন্তা দিয়ে হয়। আকাশ হালকা হাসির সাথে জবাব দিল, আর মানুষের আসল পরিচয় সেটাই যা সে অন্যের সাথে করে, তখনও যখন তার কাছে ক্ষমতা থাকে। সূর্য ডুবছিল, বাতাস শান্ত ছিল, এবং অনন্যার হৃদয়ে প্রথমবার প্রশান্তি ছিল। অহংকার নয়, শিক্ষা ছিল। সে জানতে পেরেছে যে জীবনের সবথেকে বিপজ্জনক জিনিস টাকার অভাব নয়, বরং মানবিকতার অভাব। বন্ধুরা, এই গল্পের সবথেকে বড় শিক্ষা এটাই যে কখনো কোনো মানুষকে তার পরিস্থিতি, পোশাক বা সামর্থ্য দিয়ে বিচার করবেন না। হতে পারে যে সবথেকে সাধারণ দেখাচ্ছে সেই সবথেকে বড়। আর যদি ভুল হয়ে যায়, তবে তা মেনে নেওয়াই মানুষকে সত্যিই বড় বানায়। মানুষের আসল উচ্চতা তার পোশাক বা ব্যাংক ব্যালেন্স দিয়ে নয়, বরং তার চরিত্র এবং চিন্তাধারা দিয়ে বিচার করা উচিত। অনন্যা যে ভুলটি করেছিল, আমাদের সমাজের অনেকেই হয়তো প্রতিনিয়ত সেই একই ভুল করে চলেছেন। মানুষের বাহ্যিক চাকচিক্য দেখে তাকে সম্মান দেওয়া, আর সাধারণ মানুষকে তুচ্ছ-তাচ্ছিল্য করা। কিন্তু মনে রাখবেন, প্রকৃত আভিজাত্য বা ক্লাস কখনো বাজার থেকে কেনা যায় না। এটি ফুটে ওঠে মানুষের ব্যবহারে। আদিত্য চাইলে শুরুতেই তার ক্ষমতা দেখাতে পারত, কিন্তু সে চেয়েছিল নীরব থেকে নিজের কাজের মাধ্যমে মানুষের মানসিকতা বদলে দিতে। কারণ এই পৃথিবীতে সবথেকে বড় অভাব টাকার অভাব নয়, বরং মানবিকতার অভাব। কারো পরিস্থিতি বা সাধারণ জীবনযাপন দেখে তাকে ঘৃণা করা আসলে আপনার নিজেরই ছোট মানসিকতার পরিচয় দেয়।
তাই যাওয়ার আগে আপনাদের কাছে আমার একটি প্রশ্ন। আপনার মতে মানুষের আসল পরিচয় কি হওয়া উচিত? তার বংশ পরিচয় আর অর্থ, নাকি তার ব্যবহার ও শিক্ষা? কমেন্টে আপনার মতামত জানান, যাতে করে বাকিরাও জানতে পারে। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।